15 নম্বর অঙ্কটা আমরা পড়ি। কি বলেছে, এক ব্যক্তির বেতন প্রথমে বলেছে 20% বেড়েছে, পরে 20% কমেছে। ঠিক আছে, তাহলে মোটের ওপর ওই লোকের বেতন শতকরা কত পরিবর্তন হলো। তো যখন এরকম হচ্ছে দুটো পার্সেন্ট থাকবে, একটা বাড়বে একটা কমবে, বা দুটোই বাড়বে বা দুটোই কমবে, তখন আমরা মোটের উপর যে ফর্মুলা ইউজ করে অঙ্কটা করব সেটা হচ্ছে, ফর্মুলাটাকে লিখে নিই, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এখানে সব প্লাস দিলাম, কিন্তু সাইনগুলো চেঞ্জ হবে বীজগণিতের নিয়মানুসারে। কেমনভাবে চেঞ্জ হবে, যদি পার্সেন্টটা বাড়ে বলে, মানে বৃদ্ধি পায় বলে, তাহলে আমরা সাইন নিব প্লাস, আর যদি বলে হ্রাস পায় তখন আমরা সাইন নিব মাইনাস। তাহলে বাড়লে আমরা কি সাইন নেব, প্লাস, আর হ্রাস পেলে সাইন নেব আমরা মাইনাস। অঙ্কের মাধ্যমে দেখি ওটাই বেস্ট হবে। তাহলে এ মানে প্রথমের পার্সেন্ট, এর জায়গায় প্রথমের পার্সেন্টেজের মান বসিয়ে দিবে। 20% বেড়েছে, তাহলে 20%-এর মান 20, যেহেতু বেড়েছে তাই সামনে প্লাস লিখলাম। তারপরটা কি বলেছে, 20% কমেছে, বির জায়গায় পরের পার্সেন্টেজের মান, যেহেতু কমে গেছে তাই সাইন দেব মাইনাস 20। এবার এবি, তারপরে কি আছে, প্লাস দিয়ে বি বাই 100, কিন্তু বীজগণিতের নিয়ম অনুসারে আমাদের যে সাইন হবে, এ আর বির সাইন গুণ হবে, মানে এর সাইন কত আছে এখানে, মানে এই সাইন আর এই সাইন গুণ করে আমার এখানে সাইন বসাতে হবে। তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস এবি বাই 100, মানে এও 20 আছে এখানে, পরের পার্সেন্টেজও 20 আছে বাই 100। তাহলে কত হবে আমার, এই প্লাস 20 মাইনাস 20 তো কাটাই গেল, পড়ে রইল আমার কি, মাইনাস 100, 2 শূন্যও কাটা যাবে, শূন্য শূন্য কাটা, 2 দুগুণ 4, -4, তার মানে মাইনাস এসছে, তার মানে প্লাস আসলে বৃদ্ধি আর মাইনাস আসলে কি হয়, হ্রাস। তার মানে আমার উত্তর হয়ে যাবে 4% কি পেয়েছে, মাইনাস মানে হ্রাস। তার মানে আমার কোনটা অপশন হবে, অপশন হবে সি। পরের অঙ্কটা আমরা দেখি সুন্দর করে। আচ্ছা, পরের অঙ্ক বলতে 16 নম্বরটা আলাদা, তাই আমি 17 নম্বর নিলাম। একই প্যাটার্ন যেহেতু, করে নিচ্ছি আগে একই প্যাটার্নগুলো, পরে 16 করবো। কি আছে, কেরোসিনের তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বেড়েছে। এবার দুটো পার্সেন্ট এবারও দেওয়া আছে, দুটোই বেড়েছে বলেছে। বাড়ুক কমুক কোনো ব্যাপার নেই। তারপর যদি এরকম দুটো পার্সেন্ট দিয়ে যখন মোটের উপর চাইবে, তখন আমরা কোন ফর্মুলা ইউজ করি, এ প্লাস এ বি প্লাস এ বি বাই 100। আর বৃদ্ধি পেলে কি সাইন নেই, প্লাস, আর হ্রাস পেলে সাইন নেই কিন্তু আমরা মাইনাস। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যেহেতু এই অঙ্কে, আচ্ছা মানগুলো বসিয়ে নেই। প্রথমে এর জায়গায় কি, প্রথম পার্সেন্টেজের মান কত আছে আমার কাছে, 20%। 20 কি বেড়েছে তাই প্লাস, বির জায়গায় পরের পার্সেন্ট বসাবো, 30% বেড়েছে তাই প্লাসই হবে, প্লাস 30। তারপর এবির সামনে আমাদের এ আর বি, মানে 20-র সাইন এখানে কি আছে, প্লাস, 30-এর সাইনও প্লাস, তাহলে এই দুটো সাইন গুণ করে এখানে সাইন বসাতে হয়। তার প্লাসে প্লাসে প্লাসই হয় গুণ করলে, এবি বাই 100, তার মানে হয়ে যাবে 20 ইন্টু 30 বাই 100। তাহলে এবার তো প্লাস প্লাস যোগ করতে হবে, প্লাস 20 প্লাস 30 যোগ করলে কত হয়, 50 হয়। আর এখানে কত হচ্ছে, 100, 2 শূন্য, এই শূন্য আর এই শূন্য কাটা, 3 দুগুণ কত হবে, 6। তাহলে উত্তর হয়ে গেল কত আমার, 56%। সামনে কিছু নেই মানে প্লাস, তার মানে এবার কিন্তু 56% কি হবে, বৃদ্ধি। আমার অ্যান্সার হয়ে গেল 17 নম্বর। ঠিক আছে, এবার আমরা নেক্সটটা দেখব। তাহলে কি আছে 18 নম্বর কোশ্চেনটা। কোশ্চেন আছে হচ্ছে, পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি ও 10% হ্রাস। তাহলে এবার একটা বৃদ্ধি, এবার একটা হ্রাস পেয়ে, বৃদ্ধি বা হ্রাসের হার কত, মানে মোটের উপরই বের করতে বলেছে। ফর্মুলা কি ইউজ করব, এ প্লাস বি প্লাস এ বি বাই 100। বৃদ্ধি পেলে প্লাস, হ্রাস পেলে আমরা কি নিব, মাইনাস। ঠিক আছে, অঙ্কে দেখি, প্রথমের পার্সেন্টেজের মান, এর জায়গায় প্রথমের পার্সেন্টেজের মান বসাবো। প্রথমের পার্সেন্ট কি আছে, 20% বেড়েছে, তাহলে প্লাস 20 নিব। পরের পার্সেন্ট কি পেয়েছে, 10% হ্রাস বলেছে তাই মাইনাস নিব, -10। আর এইখানে ওই 20 আর 10-এর সাইন গুণ করে বসাতে হবে, 20 সাইন প্লাস, 10-এর সাইন মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয় কিন্তু। তাহলে এবার এ বি মানে 20 ইন্টু 10 লিখে, ওই দুটো মান লিখে নিচে কি দিতে লাগবে, 100। তাহলে আমার এবার এই 20 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 10 হবে, মাইনাস এখানে এই 100-র 2 শূন্য কি হবে, কাটাই যাবে, 2 অক্ষে 2 হলো। তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে কত হয়, 8%। এবার 8-এর সামনে কি আছে, কোনো সাইন নেই, মানে প্লাসই হবে, প্লাস মানে বৃদ্ধি। এবার তো আর মাইনাস আসেনি না, 10 থেকে 2 বাদ গেল, তাহলে 8 হলো, -8 তো আর আসেনি, প্লাস 8, তার মানে হবে 8% কি হবে, বৃদ্ধি।
বৃদ্ধি আমার কত নাম্বার অপশন আছে? অপশন আছে আমার ডি, তাহলে আমার ডি অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, পরেরটা দেখি আমরা। 4 নাম্বার কি বলেছে? একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেল। এবার কিন্তু দুটোই হ্রাস পেয়েছে, তাহলে মোটের উপর হ্রাসের হার কত হবে? তাহলে একবারে ফর্মুলা দিচ্ছি, এর জায়গায় প্রথম পার্সেন্টেজের মান 40%, এবার যেহেতু দুটোই হ্রাস পেয়েছে তাহলে কিন্তু মাইনাস নিতে লাগবে। তাহলে কি নিব? -40। পরের পার্সেন্টেজও হ্রাস, তাহলে মাইনাসই নিতে লাগবে, -10। এবার এখানে সাইন কি করতে লাগবে? 40 আর 10-এর সাইন কি কি আছে? মাইনাস মাইনাস, তাহলে দুই সাইন গুণ করে এখানে সাইন নিতে লাগে। মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়। এবার ওই দুটো গুণ করব, 40 × 10 আর নিচে কি দিব? 100 ফর্মুলা হিসেবে। এবার হচ্ছে আমার -40 আর -10 কত হবে? -50 হবে, যোগ এদিকে 100-র 2 শূন্য, এই শূন্য এই শূন্য কাটা, 4 অক্ষে 4, তাহলে এটা রইল -50, এটা রইল +4। তাহলে একটা মাইনাস একটা প্লাস, বিপরীত সাইন হলে কি করি আমরা? বিয়োগ করি। 50 থেকে 4 গেলে কত হয়? 50 থেকে 4 গেলে হয় 46। আর বড় সংখ্যার সামনে যেটা সাইন থাকে সেটা বসাতে হয়। 50-এর সামনে কি আছে? মাইনাস আছে, তাহলে আমরা দিয়ে দেবো বড় সংখ্যা যেহেতু 50, 50-এর সামনে মাইনাস, তাহলে বড় সংখ্যার সামনে যে সাইন সেটাই দিয়ে দিলাম। তাহলে এবার কি হলো? -46%। -46% মানে আমরা কি বলতে পারি? যেহেতু মাইনাস, তার মানে 46% কি হবে? হ্রাস। তাহলে আমার কত নাম্বার অপশন হবে? সি নাম্বার উত্তর হয়ে যাবে অ্যান্সার। 16 নাম্বার অঙ্কটা দেখি, যেটা আমরা আগে স্কিপ করেছিলাম। যে এক ব্যক্তি তার আয়ের 10% সঞ্চয় করে, তার আয়ের 10% কমলেও সঞ্চয়ের পরিমাণ একই থাকে, তবে তার শতকরা খরচ কত কমবে? এরকম আয় ব্যয়ের অঙ্কে আমাদের প্রথমে লিখে নিতে হবে সুন্দরভাবে এইভাবে। আয়, আয়ের পরে কি হয়? ব্যয়, মানে যেটা খরচ করলাম সেটা হচ্ছে ব্যয়, আর একটা কি হবে? সঞ্চয় হবে। সবসময় আয় প্রথমে কত ধরবো? যেহেতু বলেছে আয়ের 10% সঞ্চয়, তা আয়ের যার বলবে সেটা 100 ধরি। তাহলে আমরা আয় 100 ধরলাম, আয় হচ্ছে আমার 100 ধরলাম। এই আয়ের 100-র 10% সঞ্চয় হয়, তার মানে সঞ্চয় কত হলো? 10। এবার তোমরাই বলো, 100-তে যদি 10 বেঁচে থাকে তার মানে খরচ কত করা হয়েছিল? 100 থেকে 10 মাইনাস করলে কত হয়? 90 হচ্ছে খরচ করেছে। এবার নেক্সট লাইনে আমাদের কি বলেছে? নেক্সট লাইনে আমাদের বলেছে যে তার আয় নাকি 10% কি হয়েছে? কমে গেছে। ঠিক আছে, তাহলে আয় যদি 10% কমে, তাহলে এখন নতুন আয় কত হবে? 10% কমেছে, 100-তে 10 কমলে কত হবে এখন? 100-তে 10 কমলে হয় 90, 100 থেকে 10 মাইনাস করলাম। কমলে তার সঞ্চয় নাকি বলেছে, সঞ্চয় কি বলেছে? যে একই থাকবে। সঞ্চয় যদি একই হয়, তার মানে সঞ্চয় আগে কত ছিল? সঞ্চয় আগে ছিল 10, তার মানে এখনও সঞ্চয় কত হবে? এখনও 10ই হবে। এবার তোমরাই বলো, এখন হচ্ছে আমার আয় 90, সঞ্চয় হচ্ছে আমার কত? 10, তার মানে আমি কত খরচ করেছি? 90 থেকে 10 গেলে কত হয়? 80, তার মানে আমি খরচ করে ফেলেছি। আমার কাছে কি চেয়েছে? যে খরচ কত কমাতে হবে, পার্সেন্টেজ চেয়েছে। কত কমলো 90 থেকে? দেখো তো তোমরা ভালো করে। 90 থেকে কত কমেছে? 10 কমলো। আগে ছিল 90, এখন কত কমলো? 10 কমলো। কিন্তু ওরা পার্সেন্টেজে চেয়েছে। পার্সেন্টেজে আমরা ভ্যালু কেমন করে বের করি? পার্সেন্টেজে আমরা ভ্যালু বের করি, নিচে হচ্ছে যখন কিছু বলা না থাকে যে আগের থেকে বের করো না পরের থেকে, তখন সবসময় আমরা নিচে আগের ভ্যালু লিখবো। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি লিখবো? আগের ব্যয় বা খরচ, আর উপরে হচ্ছে কি যেটা চায় সেটা উপরে লিখি। কি চেয়েছে আমার কাছে? কত কমলো, ব্যয় কত কমে, তাই না? বা খরচ কত কমে, একই ব্যাপার। ব্যয় খরচ, ব্যয় কমে। এই ভগ্নাংশকে একটা পার্সেন্টেজ যেহেতু বের করছি, 100 দিয়ে কি করতে হবে? গুণ। তাহলে মানগুলো বসিয়ে দিই। আগের ব্যয় কত ছিল আমার? 90 ছিল। 90 থেকে কত কমলো? 90 থেকে 80 হলো, তাহলে কমলো কত? 90 মাইনাস 80 করলে কত হবে? 10 কমলো। যেহেতু শতকরা বের করছি তাই একটা 100 গুণ করব। ঠিক আছে, এই শূন্য এই শূন্য কাটা, তাহলে আমার শতকরা কত হয়ে যাবে? 100/9। 100/9। 100-কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 9 11 হয় 99, হাতের থাকবে 1, 11 সমস্ত 1/9%। আর এটা আছে এ নাম্বার অপশনে, তাহলে এ অপশন রাইট হয়ে গেল। বোঝা গেল 16 নাম্বার। 20 নাম্বার অঙ্কটা আমরা একটু পড়ে নিই আগে। ডাকটা কি বলেছে? পরীক্ষায় পাস নম্বর 36%। ঠিক আছে, পাস নম্বর 36% মানে যদি কেউ কাটায় কাটায় পাস করে তার মানে সে 36% মার্কস পাবে।
তো এক ছাত্র 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করলো, তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত? মোট নাম্বার সবসময় 100% হয়, এটা মাথায় রাখবে। তাহলে কোশ্চেনে কি বলেছে লিখে দিই। ফার্স্ট লাইনে বলেছে পাস নাম্বার হচ্ছে 36%, মানে কেউ যদি পাস করে কাটায় কাটায় সে কত পাবে? 36%। একবারে কাটায় কাটায় পাস, তাহলে 36%। কিন্তু একজন পরীক্ষার্থী 190 নম্বর পেয়ে, পরের লাইনে কি বলেছে? 190 নম্বর পেয়ে 35 নম্বরের জন্য ফেল করেছে। 35 নম্বরের জন্য ফেল করেছে মানে এই যে পাস মার্কস না, কাটায় কাটায় যে পাস মার্কস, সেটা হচ্ছে 36%। এর থেকেও 35 নাম্বার কি পেয়েছে? কম পেয়েছে, তাই তো ফেল করেছে। আর ওর মার্কসটা কত দেওয়া আছে? মানে পাস মার্কস থেকে 35 যে বাদ দিলে আমরা কি পাবো? ওর মার্কসটা পাবো। ওর মার্কস কত দেওয়া আছে বইয়ে? 190 আছে। তাহলে একটা পার্সেন্টেজের সঙ্গে একটা মানের রিলেশন পেয়ে গেলাম। কিভাবে সলভ করবো? এরপরে আমরা পার্সেন্টেজগুলো একদিকে রাখবো। পার্সেন্টেজ একটাই আছে 36%, আমি বাঁ দিকে রাখলাম আর ভ্যালু ডান দিকে নিয়ে যাই। তাহলে 190 মাইনাস 35 এই পাশে আসলে কত হবে? প্লাস 35। তাহলে আমার 36% ইকুয়াল টু কত হবে? 190 আর 35 যোগ করলে হয় 225। তাহলে 1% মানে কত হয়ে যাবে? 225/36। আমার কার মান চাই? মোট নাম্বার চাই। মোট নাম্বার মানে 100%। 225/36 ইন্টু 100। 4 নং 36 হয়, 4 25 100 হয়, 9 দিয়ে 225কে কাটলে কত হবে? 9 25 225, 25 25 গুণ করলে হয় 625। তার মানে আমার মোট মার্কস 100% কত আসলো? 625। তার মানে আমার এ নাম্বার অপশন হয়ে যাবে। ঠিক আছে, সেম আরেকটা অঙ্ক দেখি। 21 নাম্বারটা দেখো কি বলেছে, যে এবার হচ্ছে পাস মার্কসটা বলে দিয়েছে ওরা 30%। ঠিক আছে, পাস মার্কস 30%। তারপরে কি বলেছে? একজন ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাশ করলো, তবে পরীক্ষায় মোট নম্বর কত? মোট নাম্বার মানে 100%। তাহলে এবার হচ্ছে পাস মার্কস কত দিয়েছে বইয়ে? 30% দিয়েছে, মানে কেউ যদি কাটায় কাটায় পাস করে তার মানে সে 30% মার্কস পাবে। কিন্তু একজন ছাত্র 85 নম্বর পেয়ে, নাম্বার পেয়েছে 85, পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো, তার মানে ও কাটায় কাটায় পাস করেনি। এই 30% যে কাটায় কাটায় পাস মার্কস, এর থেকেও 10 নম্বরে পাস করলো, মানে 10 নম্বর বেশি পেয়েছে। আগেরবার ফেল করেছিল এই জন্য মাইনাস করেছিলাম, এবার পাস করেছে তাই প্লাস করলাম। এই 10 নাম্বার বেশি পেয়ে ওর মার্কসটা কত পেয়েছে? দিয়েছে বইয়ে 85 দিয়েছে। তাহলে আগের মতোই সলভ করব। পার্সেন্ট বাঁ দিকে রাখি 30%, ভ্যালু ডান দিকে নিয়ে যাই, 85 মাইনাস 10 হলো। তাহলে আমার 30% সমান সমান 85 থেকে 10 গেলে হয় 75। তাহলে আমার 1% হয়ে যায়। 75/30 আমার কার মান লাগে? আমার 100% মানে মোট নাম্বার লাগে। তাহলে কত হয়ে যাবে? 1%-এর যে মান 75/30, সেকে আমরা 100 দিয়ে গুণ করলেই 100%-এর মান পেয়ে যাবো। 0 0 কাটা একটা, 3 দিয়ে 75-কে কাটলে কত হয়? 25। তার মানে 100%-এর ভ্যালু কত আসলো আমার? 25 আর 10 গুণ করলে 250। তার মানে আমার মোট মার্কস কত হয়ে গেল? 250, যেটা অপশন সিতে আছে। তাহলে আমার 21 নাম্বার সলভ হয়ে গেল। 22 নম্বর অঙ্কটা দেখি কি আছে, যে কয়লার দাম 20% বেড়ে যাওয়া একটা পরিবার কয়লার ব্যবহার 20% কমিয়ে দিয়েছে, তবে ওই পরিবার কয়লার জন্য বরাদ্দ খরচ কত কমাবে বা বাড়াবে চেয়েছে। তো এরকম যখন দাম বেড়ে যাবে বা কমে যাবে, তারপর ব্যবহারের একটা পার্সেন্ট দিয়ে খরচের পরিবর্তন চাইবে, তখন আমরা কি করব? আমাদের ফার্স্ট যেটা কাজ হবে সেটা হচ্ছে আগের খরচ এর সাথে বর্তমান খরচের রেশিওটা বের করে নেব। ঠিক আছে, কিভাবে বের করব? আরেকটা জিনিস মনে রাখবে, যে মোট খরচ কেমন করে বের করব? আমরা যতটুকু ব্যবহার করছি সেটাকে যদি আমরা দাম দিয়ে গুণ করি তাহলেই আমরা মোট খরচ পাবো। তাহলে মোট খরচ ব্যবহার করার জন্য আমার কি লাগে? ব্যবহার লাগবে, কতটুকু ব্যবহার করছি, কত কেজি ব্যবহার করছি, সেটাকে যদি আমি দাম দিয়ে গুণ করি তাহলেই আমি মোট খরচ পাবো। তো আগের যখন আমরা খরচ বের করব না, তখন আমরা সব 100 ধরবো, মানে ব্যবহারও 100 ধরবো, দামও 100 ধরবো। ঠিক আছে, কিন্তু বর্তমানে কি হবে? বর্তমানে বলেছে ব্যবহার 20% কমিয়ে দিয়েছে। আচ্ছা, যদি ব্যবহার কমিয়ে দেয়, 100 থেকে 20 গেলে কত হবে? 80 লিখবো তাহলে। যদি বলতো 20% ব্যবহার বাড়িয়ে দিয়েছে, তাহলে 100 সঙ্গে 20 যোগ করে লিখতাম।
মানে ব্যবহার বাড়লে যোগ করব, কমলে মাইনাস করব, এতটুকুই ব্যাপার। আর দামটা কি হয়েছে বলছে, দাম হচ্ছে 20% বেড়ে গেছে, তাহলে এবার যোগ করতে হবে। তাহলে আগে ছিল 100, এখন কত হয়ে যাবে, তাহলে 100 সঙ্গে 20 যোগ করলে 120 হয়। এবার একটু কাটাকাটি করে দিই, 120 আর 80-র 2 শূন্য আমরা 100 দিয়ে কেটে দিলাম। এবার হচ্ছে 100কে যদি আমরা 4 দিয়ে কাটি কত হবে, 4 25 100 হয়। আর এদিকে আমরা 8কে 4 দিয়ে কাটলে কত হলো, 2। তাহলে আমার অনুপাতটা আলটিমেটলি কত আসলো, 25। আর এখানে বর্তমানে কত হচ্ছে, 12 2 24। তাহলে এখানে আমার আগের খরচ কত আসলো, আমার 25 অনুপাত, এখন কত হচ্ছে আমার 24 অনুপাত। তাহলে তোমরাই বলো খরচ বাড়লো না কমলো, খরচের কিন্তু কমে গেল, 25 থেকে কত হয়ে গেল, 24 হয়ে গেল। কত কমলো, 1 কমলো কিন্তু, ঠিক আছে। কিন্তু আমাদের কাছে কি চেয়েছে, খরচের পরিবর্তন কত, মানে খরচের পার্সেন্টেজটা চেয়েছে ওরা, উত্তরে সব পার্সেন্টেজ আছে, মানে কত শতাংশ কমলো। তো যখন পার্সেন্ট আমরা বের করব তখন সবসময় নিচে আমরা কি লিখবো, আগের মান। আগের মান কত আছে, আগের মান আছে আমার 25। আগে খরচ কত হতো, 25। কি চেয়েছে, যেটা চাইবে সেটা হচ্ছে উপরে লিখবো। চাইছে আমার কত কমেছে, কত কমলো, আমরা 25 থেকে 24 হয়েছে, তাহলে কমলো কত, 1, সেটা লিখবো। আর শতকরা চাইলে আমরা একটা 100 দিয়ে গুণ করব। তাহলে শতকরা বের করার প্রসিডিওর কি, যদি কার সাপেক্ষে বের করতে হবে সেটা যদি বলা না থাকে, তাহলে সবসময় নিচে আমরা লিখবো আগের মান, মানে আগের খরচ লিখলাম এই জন্যে। আর উপরে কি লিখতে লাগবে, যার পার্সেন্টেজ চেয়েছে, এখানে কত কমেছে চেয়েছে। তাহলে 25 থেকে 24 হলো, কত কমলো, 1 কমলো, সেটা লিখবো। আর পার্সেন্টেজ বের করলে একটা 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 25 দিয়ে 100কে কাটলে কত হয়, 4, 4 অক্ষে 4 আর 1 যদি আমরা গুণ করি কত হয়ে যাবে আমার, 4 অক্ষে 4। তার মানে আমার 4% কি হয়ে যাবে, কমবে। তাহলে আমার উত্তর কি হয়ে যাবে, সি। 22-এর পর সোজা 29 নম্বরে চলে আসলাম, কারণ অনেকটা একই ধরনের অঙ্ক। এবারও দেখো 30% দাম বেড়ে গেছে বলেছে। এর ফলে কোনো পরিবার কি করলো, কেরোসিনের ব্যবহার কমানো হলো বলেছে। কমানো হলেও খরচ নাকি তাদের 4% বেড়ে যায়। তাহলে এবার দাম বেড়ে গেছে, তারপর কি, এবার আগের অঙ্কটায় আমরা খরচের পরিবর্তন, মানে খরচ কত কমলো না বাড়লো চেয়েছিল। এবার কিন্তু দেখো খরচ কত বেড়েছে সেটা দিয়ে দিয়েছে। এবার খরচ দিয়ে ওরা এবার কি চেয়েছে, ওরা ব্যবহার চেয়েছে। তাহলে আগের মতোই করব, আগের বার হচ্ছে খরচ চেয়েছিল তাই আগের খরচ আর বর্তমান খরচের অনুপাত বের করেছি। এবার ব্যবহার চেয়েছে তাই আমরা কি করব, এবার আগের ব্যবহার আর বর্তমান ব্যবহারের রেশিও, মানে যদি খরচ চায় তাহলে আগের খরচ বর্তমান খরচের অনুপাত, আর যদি ব্যবহার চায় তাহলে আগের ব্যবহার আর বর্তমান ব্যবহারের অনুপাত বের করব, ঠিক আছে। আগের ব্যবহার কেমন করে বের করে সেটা আগে বুঝি। মোট খরচ তো আমরা কিভাবে বের করতাম, ব্যবহারকে দাম দিয়ে গুণ করলেই মোট খরচ পেতাম। তাহলে ব্যবহার কেমন করে পাই, ব্যবহার বের করার ফর্মুলা হচ্ছে, মোট যে খরচ না, খরচকে যদি আমরা দাম দিয়ে ভাগ করি তাহলে আমরা ব্যবহার পাই, ঠিক আছে। তো ফর্মুলা তো লিখলাম, তাহলে আগের ব্যবহারটা লিখে ফেলি। আর আগের আমরা সব কিছু 100 ধরি, মানে খরচও 100 ধরবো, দামও কি ধরবো, 100 ধরবো। তাহলে বর্তমানে কি হবে, দাম যেহেতু ওপরে কি লিখতে লাগবে, খরচ। তো খরচ কি বলেছে, 4% বেড়ে গেছে, তাহলে 100-র সঙ্গে 4 বেড়ে গেলে কি করব, যোগ করব, 104 হলো। আর নিচে কি হবে, দাম হবে, তাই না, কারণ খরচকে দাম দিয়ে ভাগ করলে ব্যবহার পাওয়া যায়। তো দাম কি হয়েছে, 30% বেড়েছে। আগে কত ছিল, 100, এখন কত হবে, তাহলে 130 হবে। কাটাকাটি করি, 100 কাটা গেল, এখানে কত হলো, তাহলে 1 রইল। তাহলে আলটিমেটলি অনুপাতটা কি হবে, 1:104/130। এরকম থাকলে কি হয়, এই 130টা এখানে গুণ হয়ে যাবে, তাহলে 130 অক্ষে 130, রেশিও 104 হলো, তাই না। দেখো 130কে আমরা 13 দিয়ে সুন্দরভাবে কাটতে পারি। 13 অক্ষে 13 মানে 10 হলো, আর হচ্ছে 8 13 হয় 104। আরও কাটা যায়, 2 দিয়ে কাটলে কত হবে, 2 5, 2 দিয়ে কাটলে 4। তাহলে আলটিমেটলি আমার অনুপাত কত আসলো, 5:4। তাহলে এখানেও কিন্তু আমাদের ব্যবহারটা কি হলো, আগে ব্যবহার কত হতো, 5,
এখন ব্যবহার কত হচ্ছে 4, তার মানে 5 থেকে কত কমলো ব্যবহার 1 কমলো। তাহলে পার্সেন্টেজটা আমরা এইখানে দেখিয়ে দিচ্ছি এইখানে, হ্যাঁ। তাহলে ব্যবহারের পার্সেন্ট চেয়েছে ওরা কত কমলো বা বাড়লো, এখানে তো দেখতে পাচ্ছি 5 থেকে 4 হলো কমলো। তো সবসময় নিচে কোনটা ভ্যালু দিব কিছু বলা নেই, তাহলে আগের ভ্যালু দিব। আগে কত ব্যবহার করতো 5 থেকে 4 হলো, তাহলে কমলো কত 1 কমলো। পার্সেন্টেজ বের করছি, তাহলে একটা 100 দিয়ে কি করব গুণ করব। 5 দিয়ে 100 কে কাটলে কত হয় 20, তার মানে আমার 20% ব্যবহার কমাতে হবে। তার মানে 20% কমবে আমার ব্যবহার। তাহলে বোঝা গেল কিভাবে সলভ করব। তো ব্যবহার চাক বা খরচ চাক আমরা কি করব, আগের ব্যবহার খরচ চাইলে আগের খরচ, ব্যবহার চাইলে আগের ব্যবহার, আর হচ্ছে বর্তমানের সঙ্গে অনুপাতটা বের করে নেই, ঠিক আছে। আর পার্সেন্টেজটা কিভাবে বের করব, পার্সেন্টেজের নিচে দিব হচ্ছে আগের মান, উপরে হচ্ছে যতটা যদি যেটা চায়, যদি বাড়া কমা চায় তাই উপরে আমরা বাড়লে বাড়া মান দিব, কমলে কমা মান দিব, আর শতকরার জন্য একটা 100 গুণ করব। এইভাবেই সলভ করব, ঠিক আছে। তাহলে 29 নম্বর আমার সলভ হয়ে গেল। দেখো 23 নম্বর অঙ্কটা আমরা ভালো করে বুঝি। কি বলেছে যে কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে 30% গণিতে ফেল করে। তাহলে উভয় বিষয়ে আবার বলে দিয়েছে 15% ফেল করলো, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করলো। এই ধরনের অঙ্ক যখন করব তখন দেখব যে উভয় বিষয় কি আছে, পাশ করা না ফেল করা। এই অঙ্কে উভয় বিষয়ে ফেল করা আছে, তাহলে আগে আমরা কি করব, ফেলটা বের করে নিই। 40% বলেছে ইংরেজিতে ফেল, 40 লিখলাম। 30% গণিতে ফেল, 30 লিখলাম। আর উভয় বিষয়ের যেটা ফেল সেটা করতে হবে যোগ নয়, সেটা করতে হবে মাইনাস। এটা কিন্তু মাথায় রাখবে। কেন মাইনাস করব, কারণ এরা তো উভয় বিষয়ে ফেল করেছে। এই 15%টা উভয় বিষয়ে ফেল করার জন্য, তার মানে কি এরা ইংরেজিতেও ফেল করেছে, গণিতেও ফেল করেছে। অর্থাৎ এই 15%-এর মানটা, ঠিক আছে, নিয়েই কিন্তু 40টা হয়েছে। এই 30টাও কিভাবে হয়েছে, 15%-এর মানটা নিয়েই কিন্তু 30 হবে, কারণ 30% হচ্ছে গণিতের ফেল, আর 15% তো উভয় বিষয়, মানে ওরাও তো গণিতে ফেল করেছে না। তো এই 15% নিয়েই 30 গঠিত হলো এখানে। আর এখানেও তাই ব্যাপার, উভয় বিষয়ে যেহেতু 15% ফেল করেছে, তার মানে ওরা ইংরেজিতেও ফেল করেছে। উভয় বিষয়ে ফেল মানে কি, ইংরেজি গণিত দুটোতেই ফেল, ইংরেজিতেও যেহেতু 15% ফেল করেছে, তার মানে এই 15% নিয়েই কিন্তু 40% গঠন হয়েছে। তাহলে এই 15% কোথায় কোথায় নিলাম, এইখানে একবার নেওয়া হয়েছে অলরেডি, এইখানে একবার নিয়ে নেওয়া হয়েছে। তো যেহেতু আমি 15% কয়বার নিলাম, 2বার, তো অ্যাকচুয়ালি 2বার তো আর নেওয়া যায় না, একবারই নিতে লাগবে যে কোনো ভ্যালু। যেহেতু 2বার আগে নিয়েছি তাই একবার আমার এই জন্যই মাইনাস হয়ে যায়। তো যাই হোক, আমরা কিভাবে বের করব, যদি তোমরা ভুলেও যাও মনে রেখে দিবে। কনসেপ্ট যদি না বোঝো বা ভুলে যাও, তাহলে যেটা করবে, উভয় বিষয় যদি ফেল থাকে তাহলে আমরা ফেল বের করব। ফেলটা কিভাবে বের করব, মানে পার্টিকুলার যে সাবজেক্ট সেগুলোর ফেলের পার্সেন্টেজগুলো লিখবো, ইংরেজিতে 40, গণিতে 30 লিখবো, আর উভয় বিষয়টা মাইনাস করে দেবো, তাহলেই হবে। 15 মাইনাস করলাম, তাহলে কত হলো, 40, 30, 70, 70 থেকে 15 মাইনাস করলে কত হয়, 55 হয়। তাহলে ফেল করলো 55%। কী চেয়েছে, উভয় বিষয়ে পাস কত করেছে। টোটাল ছাত্র আমরা কত ধরবো, 100% ধরবো। তো 100-এর মধ্যে যদি 55 যদি আমাদের ফেল করে, তাহলে উভয় বিষয়ে পাস করবে কত, 100 থেকে 55 গেলে কত হয়, 45%। তার মানে উভয় বিষয়ে পাস হবে 45%, যেটা অপশন ডিতে আছে। বোঝা গেল কিভাবে সলভ করব। আর পরের অঙ্কটা দেখি আমরা, একই ধরনের অঙ্ক। এবার হচ্ছে কি বলেছে যে একটা পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, 70% কি করে, হিন্দিতে পাস করে, আর 40% উভয় বিষয়ে পাস। এবার উভয় বিষয়ে পাস দিয়েছে, তাহলে এবার আমরা কি করব, পাস বের করব। পাস কিভাবে বের করব, 60% ইংরেজিতে মানে ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলো লিখে নেব, 70% হিন্দিতে পাস করে, আর উভয় বিষয়টা আমরা কি করি, একবার আমরা মাইনাস করে দেই। কনসেপ্ট দিয়ে আগেরবার বুঝেছিলাম, তাই না। তাহলে আগে পার্টিকুলার সাবজেক্টের পাসগুলো লিখে নিব। ইংরেজিতে পাস করলো 60, হিন্দিতে পাস করলো 70%, আর উভয় বিষয়ের যেটা থাকে সেটা আমরা কি করি, মাইনাস করি। উভয় বিষয়ে 40% পাস করেছে, তাই 40টা মাইনাস করলাম। ক্যালকুলেশন করে কত আসবে, 60 আর 70 যোগ করলে কত হয়, 130। 130 থেকে 40 যদি আমি বাদ দিই, হয়ে যাবে আমার কত, 90 পাস করলো। টোটাল ছাত্র আমার কত, 100। 100 জনে যদি 90-এর পাসটা বাদ দিই তাহলে কত হলো, 10। তার মানে উভয় বিষয়ে ফেল করবে কত, 10%, যেটা আমার কত নাম্বার অপশনে আছে, অপশন এতে আছে। হয়ে গেল, বোঝা গেল।
25 নম্বর অঙ্কটা আমরা ভালো করে ডাকটা পড়ি। কি বলছে, একটি শহরের জনসংখ্যা দিয়ে দিয়েছে 1,80,000। তাহলে জনসংখ্যা কত আছে? 1,80,000। কি বলেছে, প্রত্যেক বছর নাকি 10% করে বাড়ে, বাড়ার পর 2 বছর পর জনসংখ্যা কত হবে? এই ধরনের অঙ্ক করার আগে আমাদের দেখতে হবে যে অঙ্কটা আমাদের সামনের দিকে যেতে বলছে না পেছনের দিকে যেতে বলছে। আমাদের কি চেয়েছে, একটা জনসংখ্যা দিয়ে দিয়েছে ভ্যালু 1,80,000, তারপর এখান থেকে 2 বছর পরে, মানে আমাকে 2 বছর পরে মানে সামনের দিকে যেতে বলেছে, কত হবে জনসংখ্যা। তো যখন সামনের দিকে যখন আমাকে বের করতে বলবে, তখন আমরা কিভাবে বের করব? তখন আমাকে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা আমি লিখব 1,80,000 ভ্যালু লিখব। তারপরে হচ্ছে পার্সেন্ট থেকে আমরা মানগুলো লিখব। নিচে সবসময় সামনের দিকে গেলে নিচে 100 লিখব, আর উপরে যোগ বিয়োগ করে লিখব। 10% বেড়েছে, তার মানে 100তে 10 বাড়লে হয় 110। যেহেতু 2 বছর পরে বের করতে বলেছে, তাই আরেকটা আমরা এরকম রেশিও লিখব। নিচে আমরা সামনের দিকে গেলে নিচে 100 আর উপরে যোগ বিয়োগ করে লিখব। তো 10% বেড়েছে, তাহলে 100 সঙ্গে 10 যোগ করলে কত হয়? 110। এটা কাটাকাটি করে যা অ্যান্সার আসবে তাই উত্তর হয়ে যাবে। 2 0 2 0 কাটা, 2 0 2 0 কাটা, এগুলো গুণ করে যা আসবে তাই হবে আমার অ্যান্সার। ঠিক আছে, এবার হচ্ছে আমরা পরেরটা দেখি। 26 নম্বর কি বলেছে, একটা শহরের বর্তমান জনসংখ্যা দিয়ে দিয়েছে 7,986। এখানে কি বলেছে, প্রত্যেক বছর 10% হারে মানে বৃদ্ধি পায় জনসংখ্যা। তাহলে 3 বছর আগে কত ছিল? তাহলে এখানে কিন্তু আমাকে 2 বছর পরে, 3 বছর পরে মানে সামনের দিকে যেতে বলেনি, আমাকে 3 বছর আগে মানে পেছনের দিকে যেতে বলেছে। তাহলে পেছনের দিকে যেতে বললে কি করব? মান যেটা দেওয়া থাকবে সেটাও লিখতেই হবে 7,986, কিন্তু আমার এইখানে হচ্ছে ব্যাপারটা মনে রাখতে লাগবে। এইখানে আগের বার কি করেছিলাম, সামনের দিকে যেতে হয়েছিল, মানে পরে কত হবে সেটা চেয়েছিল, তাই নিচে 100 লিখেছিলাম। এবার যদি আমার আগে মানে ব্যাকে যেতে হয়, তাহলে নিচে 100 লিখবো না, কোথায় 100 লিখবো? ওপরে 100 লিখবো, মনে রাখবে। তাহলে যদি আগের ভ্যালু বের করতে বলে তাহলে ওপরে 100, আর যদি পরের ভ্যালু বের করতে বলে তাহলে নিচে 100 লিখতে লাগে। আচ্ছা, এবার উপরে 100 লিখে দিয়েছি, তাহলে নিচে যোগ বিয়োগ করে লিখবো। 10% হারে বেড়েছে, তাহলে 100তে 10 বাড়লে কত হবে? 110 হবে। 3 বছর আগের চেয়েছে, তাহলে আরেকটা রেশিও নিব আমরা। তো আগের যেহেতু যাচ্ছি, তাই এবার ওপরে 100, নিচে 10 যোগ করে 110। 3 বছর মানে আরেকটা রেশিও নিব, 100 নিচে 110। তাহলে বোঝা গেল কি করতে হবে। যদি পরের ভ্যালু বের করতে বলে তাহলে নিচে 100 আর ওপরে যোগ বিয়োগ করে লিখতে লাগবে, আর আগের ভ্যালু বের করতে বললে তখন 100টা ওপরে আর যোগ বিয়োগ করে নিচে লিখি। যাই হোক, কাটাকাটি করে আমরা অ্যান্সারটা বের করে দেব। এই শূন্য 100, 2 শূন্যর এই শূন্য গেল, আর এই শূন্য কেটে দিলাম। এই শূন্য দিয়ে আমি এই শূন্য কেটে দিলাম। এবার 11 দিয়ে কেটে দিই। 11 দিয়ে কাটলে কত হচ্ছে? 7 11 77, 78 79 28, 11 2 22, 6 11 66। এই 11 দিয়েও কেটে দিই, কত হবে? 6 11 66, হাতে থাকবে 6, 6 11 66। এই 11 দিয়েও 66 কাটলে কত হচ্ছে? 6। তাহলে আমার উত্তর কত হয়ে যাবে? 6। আর কয়টা শূন্য রইল? এখানের দুটো শূন্য আর এখানের একটা শূন্য রইল না? তাহলে কত হয়ে যাবে? এখানে দুইটা শূন্য লিখলাম আর একটা শূন্য, 6,000 ভ্যালু হয়ে গেল আমার। বোঝা গেল? 9 নাম্বার কমপ্লিট। তার মানে আমার উত্তর কত হলো? 6,000। তার মানে আমার অপশন হয়ে যাবে ডি। 27 নম্বর কোয়েশ্চেনটা একবার ভালো করে পড়ে নিই। কি বলেছে, যে একটি গ্রন্থাগারে বইয়ের 40% ইংরেজি। তাহলে মোট বইয়ের 40% গেল ইংরেজি। তারপর বলেছে বাকি বইয়ের, আচ্ছা তোমরাই বলো, 40% যদি ইংরেজি চলে যায় তাহলে বাকি বই কত হবে? 140 চলে গেছে, তাহলে হবে 60%। সেই বাকি বইয়ের আবার 40% বলেছে হিন্দি। বাকি বইয়ের আবার 40% বলেছে হিন্দি, এবং বাকি বই বলেছে উড়িয়া। তারপরে কি বলেছে ওরা? হিন্দি বইয়ের সংখ্যা দিয়ে দিয়েছে। কি চেয়েছে ওরা? মোট বইয়ের সংখ্যা চেয়েছে। আচ্ছা, মোট বই আমরা কত ধরবো? 100 ধরে নিব পার্সেন্ট থেকে। ঠিক আছে, মোট বই আমরা ধরবো 100। পার্সেন্ট থেকে মোট বইয়ের সংখ্যা আমরা 100 ধরি। আর এখানে দেওয়া কি আছে? হিন্দি বইয়ের সংখ্যা দেওয়া আছে। ভ্যালু যেটা দেওয়া থাকে পার্সেন্ট থেকেও আমাদের সেই মানই বের করতে হয়।
তাহলে আমাদেরও পার্সেন্ট থেকে, যেহেতু ভ্যালু হিন্দি বইয়ের সংখ্যা দেওয়া আছে, তাহলে আমাদেরও পার্সেন্ট থেকে হিন্দি বইয়ের সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, কি করে বের করব তাহলে? মোট বই পার্সেন্ট থেকে আমরা কত ধরবো? 100 ধরবো। 100 হচ্ছে আমার কি? মোট বই ধরলাম, মোট বই। এই 100 বলেছে 40% ইংরেজি। 40% কি বলল? ইংরেজি। তাহলে 40% মানে কি? 100 40 ইংরেজি গেল, তাহলে বাকি কত রইল? যদি 40% ইংরেজি মানে 100তে যদি 40 ইংরেজি চলে যায়, তাহলে বাকি কত রইবে? বাকি রইবে 60। এই বাকি বইয়ের বলেছে মানে 60-র 40% বলেছে হিন্দি। ঠিক আছে, তাহলে আমরা বাকির যে 60-র যে 40%-এর ভ্যালুটা আমরা বের করে ফেলি। কত হলো? 4 6 24। তার মানে আমরা পার্সেন্ট থেকে কি পেলাম? পার্সেন্ট থেকে আমরা পেলাম 24% মানেই হচ্ছে আমার কত বই হবে? 24% এটা কিসের পার্সেন্ট বেরোলো? হিন্দি বইয়ের সংখ্যা বেরোলো, হিন্দি বইয়ের সংখ্যার পার্সেন্টেজ। কিন্তু বইয়ে হিন্দি বইয়ের সংখ্যা কত দিয়ে দিয়েছে? বইয়ে হিন্দি বইয়ের সংখ্যা দিয়ে দিয়েছে 4800, মানে 4800। তাহলে আমার 1%-এর ভ্যালু কি হয়ে যাবে? 4800-কে আমরা 24 দিয়ে ভাগ করব। 24 দুগুণ 48, 200 হলো 1%-এর মান। আমার কত পার্সেন্টেজের মান লাগে? মোট বইয়ের সংখ্যা লাগে। মোট বই মানে কত পার্সেন্ট হবে? 100%। তাহলে 1% মানে যদি 200 হয়, তাহলে 100% মানে কি হবে? 100 দিয়ে একটা গুণ করব। 1% মানে 100, তাহলে 100% মানে কি হবে? 200। 1% মানে 200, তাহলে 100% মানে কি হবে? 200 ইন্টু 100। তার মানে আমার অ্যান্সার হয়ে যাবে, 2 এর পরে কয়টা শূন্য হবে? 1 2 আর 100-র দুটো শূন্য, মানে হয়ে যাবে আমার 20,000 মোট বই হয়ে যাবে। এই গেল আমার 27 নম্বর অ্যান্সার। কোনো দ্রব্যের মূল্য কি বলেছে? 15% বেড়ে গেছে। তাহলে আগের দাম যদি 100 হয়, এখন কত হবে? 115 হবে, বেড়ে গেছে। বিক্রয় 20% কমে গেছে। দাম বেড়ে যাওয়ার জন্য কি হলো? বিক্রয় মানে 20% কমে গেছে। আগে যদি 100টা সেল হতো, এখন কয়টা সেল হবে? তাহলে 20% কমে গেছে, 80টা সেল হবে। এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়বে? এরকম যদি বিক্রয়ের প্রভাব চায় যে মানে দাম বাড়া কমার জন্য আমার বিক্রয়ে কি প্রভাব হতো, তখন আমাদের কি বের করতে হবে? আগের আর্নিং, ঠিক আছে, আর পরে আমার কত আর্নিং হচ্ছে সেটার আমরা রেশিওটা বের করে নিব। ঠিক আছে, তো আর্নিং কিভাবে বের করে? মানে মোট কত টাকা বিক্রি হলো আমার দোকানে, সেটা কি করে বের করব? সেটা বিক্রি করব হচ্ছে দোকানে আমার কয়টা সেল হলো, দোকানে আমার কয়টা সেল হলো সেটাকে যদি আমি প্রত্যেকটার দাম দিয়ে যদি আমি গুণ করি, তাহলেই আমি আর্নিং পেয়ে যাব। তো প্রথমে আমরা কি ধরবো? সব 100 ধরবো। দোকানে হচ্ছে প্রথমে ধরবো আমি 100টা সেল হয়, আর প্রত্যেকটার দাম 100 টাকা। তাহলে মোট টাকা কত আমার বিক্রি হবে? 100 ইন্টু 100, তাই না? কারণ একটার দাম 100 টাকা, তাহলে 100টার দাম কত হবে? 100 ইন্টু 100। পরে কি হলো? পরে পরে কয়টা সেল হলো? পরের বার বলেছে 20% বিক্রয় কমে গেল, তার মানে পরের বার কয়টা সেল হবে বলো তোমরা? পরের বার সেল হবে হচ্ছে আমাদের 80টা। আর প্রত্যেকটার দাম পরের বার কি হয়ে গেল? বলেছে 15% বেড়ে গেছে, মানে পরের বার দাম হয়ে গেল 115। 15% বেড়ে গেছে, তাই 100-র সঙ্গে 15 যোগ করব। এবার এটা কাটাকাটি করে লিখে দিই, তাই না? 5 20 কত হয়? 100 হয়। 5 23 115। তারপর 20 দিয়ে যদি আমরা 80-কে একবারে কেটে দিই, 4 হবে। 4 দিয়ে আমরা যদি 100-কে কাটি, কত হবে? 25। তাহলে আমাদের আলটিমেটলি আগের অনুপাত কত আসলো? 25, আর এখনের অনুপাত কত আসলো? 23। এবার বলেছে বিক্রয়ে কি প্রভাব পড়লো? প্রভাব মানে বাড়লো না কমলো? তোমরাই বলো, বাড়লো না কমলো? 25 থেকে 23 হয়ে গেছে, তার মানে কমে গেছে। তো তার মানে আমার লস হচ্ছে তো এখন আগের থেকে, তাই না? তাহলে আমার কত লস হচ্ছে সেটা আমরা দেখি। সেটা কেমন করে বের করব? নিচে কার মান লিখব? নিচে সবসময় আমরা কিছু বলা না থাকলে, মানে পরের সাপেক্ষে বের করো না আগের সাপেক্ষে, কিছু বলা নেই, তাহলে নিচে সবসময় আমরা আগের মানটা লিখব। ঠিক আছে, নিচে আগের মান। উপরে কি লিখবো? যেহেতু এখানে কি হয়েছে? কমেছে, তাই কমে লিখবো ইন্টু 100। কত কমলো? 25 থেকে কত হয়েছে? 25 থেকে হলো 23, তার মানে কত কমলো? 2 কমলো। আর নিচে আগের অনুপাত কত? 25
আর একটা 100 কি হবে ওপরে গুণ হবে পার্সেন্টেজের জন্য। 25 দিয়ে 100কে কাটলে কত হয় 4, 4 দুগুণ কত হলো আমার অ্যান্সার হয়ে গেল 8। ঠিক আছে, তাহলে 8% কমলো মানে 8% ক্ষতি, তার মানে এটা অপশন কততে আছে, সিতে আছে। তাহলে আমার 28 নম্বরের উত্তর হয়ে গেল সি।